বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। শীতের একটি অতি জনপ্রিয় ফুল হলো এই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা যেমন বিভিন্ন ভ্যারাইটির হয়, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। যদি তোমাদের বাগানে এই চন্দ্রমল্লিকা গাছের চারা না থাকে তাহলে তোমরা কিন্তু এই সময় নার্সারি থেকে ফুল সহ চারা কিনে আনতে পারবে, কারণ এখন নার্সারিতে প্রচুর পরিমাণে ফুল সহ চন্দ্রমল্লিকা গাছের চারা বিক্রি হচ্ছে। সেই চারা কিনে এনে কিভাবে প্রতিস্থাপন করতে হবে তা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে আছে, কারণ প্রতি মাস অনুযায়ী আমি কিন্তু চন্দ্রমল্লিকা গাছের ভিডিও দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে বলবো ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার পর কি খাবার প্রয়োগ করতে হবে, কোন কোন পরিচর্যা করতে হবে, যে পরিচর্যায় তোমাদের বাগানের প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছ অগণিত ফুলে ভরে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চন্দ্রমল্লিকা হলো আমাদের বাগানের পার্মানেন্ট একটি ফুলের গাছ, তবে গ্রীষ্মকাল আসার সাথে সাথেই এই গাছে কিন্তু ফুল ফোটা বন্ধ হয়ে যায়। তবে সামান্য কিছু পরিচর্যা করলেই আমাদের বাগানে সারা বছর এই গাছ থেকে যায়। কিভাবে আমরা এই গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারবো, কিভাবে আবার এই একই গাছ থেকে নতুন চারা তৈরি করতে পারবো, সবটাই কিন্তু আমি আমার এই চ্যানেলেই দিয়ে দেবো মার্চ এপ্রিল মাসে। এবার ভিডিওর আসল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, ডিসেম্বর মাসে আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছে কিভাবে পরিচর্যা করব। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। চন্দ্রমল্লিকা গাছকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক আছে। পর্যাপ্ত সূর্যালোক না পেলে এই গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না। তাছাড়া পর্যাপ্ত সূর্যালোকে না থাকলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ হবে। যদি টবের মাটিতে পর্যাপ্ত সূর্যালোক না লাগে তাহলে কিন্তু গাছের মাটিতে পোকামাকড়ের আক্রমণ হবে, ফাঙ্গাস প্রবলেম হবে, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা কিন্তু শুকিয়ে যেতে থাকবে। তাই যেখানেই তোমরা গাছটা রাখো না কেন, যদি ব্যালকনিতেও রাখো, সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে যেন 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক গাছ পায়, তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। টিপস নাম্বার 2। বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছে কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে আর কোনো রকম ভাবে পিঞ্চিং করা যাবে না, কারণ ধীরে ধীরে চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসছে, প্রত্যেকটা গাছে কুঁড়ি আসছে। এখন যদি আমরা আবার পিঞ্চিং করি, কুঁড়ি আসতে এবার অনেকটাই সময় লেগে যাবে, ফুলও ফুটতে অনেকটা দেরি হবে, আর কিন্তু গাছ ঝোপালো করার সময় নেই। চন্দ্রমল্লিকা গাছ থেকে 1000-1500 ফুল নিতে গেলে মে জুন মাসে গাছ প্রতিস্থাপন করতে হয় এবং তখন থেকেই আমাদেরকে কিন্তু পিঞ্চিং করা স্টার্ট করতে হয়। সেই সময় থেকে যদি আমরা পিঞ্চিং করতে পারি, ধীরে ধীরে গাছ অনেকটা ঝোপালো হয়ে যায়। তো আমি যেহেতু সময় পাই না, আমার বাগানে অনেক গাছ থাকে, তো যে কারণে আমি অক্টোবর মাসে এই গাছের প্রতিস্থাপন করি এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাস পিঞ্চিং করতে থাকি এবং যতটুকু সম্ভব ঝোপালো করার চেষ্টা করি। তো এখনো যদি তোমাদের গাছে কুঁড়ি না আসে তাহলে তোমরা আর একবার পিঞ্চিং করতে পারো, কারণ ডিসেম্বর মাসের 15 তারিখ এখনো আসেনি, তো আর একবার তোমরা পিঞ্চিং করতে পারো। তো আমার গাছে যেহেতু কুঁড়ি চলে এসছে তাই আমি আর পিঞ্চিং করছি না। তো যে ডালের মধ্যে কুঁড়ি ছিল না সেই ডালটা তোমাদেরকে পিঞ্চিং করে দেখালাম যে ঠিক ওই রকম ভাবেই কিন্তু দুটো পাতাকে পিঞ্চিং করতে হয়। আগের মাসের ভিডিওগুলোতে কিন্তু আমি চন্দ্রমল্লিকা গাছের কিভাবে পিঞ্চিং করতে হয় তার ডিটেলসে দেখিয়েছি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো ডিটেলসে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো আমরা আমাদের বাগানের প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে এই সময় কিন্তু কয়েকটা কেয়ার করতে হবে। গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে যদি হলুদ পাতা বা শুকিয়ে যাওয়া পাতা থাকে তো সেই পাতাগুলোকে এইবার তুলে ফেলে দিতে হবে, কারণ গাছের মধ্যে যদি এই ফাঙ্গাস লাগা বা পোকা লাগা পাতা থেকে যায় তাহলে সম্পূর্ণ গাছটা কিন্তু এইভাবে শুকিয়ে যেতে থাকবে। তো ভালোভাবে লক্ষ্য করে এই নিচের দিকের পাতাগুলো বা যে সমস্ত হলুদ পাতা বা শুকিয়ে যাওয়া পাতা আছে এগুলোকে হাতের সাহায্যে তুলে দূরে কোথাও ফেলে দেওয়ার চেষ্টা করবে, কারণ এই সমস্ত পাতার তলায় অনেক সময় ছোট ছোট সাদা মাছি বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তো যে কারণে আমাদের সম্পূর্ণ গাছটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে। তাই সব সময় চেষ্টা করবে প্রতি সপ্তাহে অথবা 10 দিন অন্তর অন্তর গাছে কিন্তু যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করার। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু 4 দিন বা 5 দিনের অন্তর রেখে গাছে যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস বা কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে এবং ঠিক তার 5 থেকে 6 দিন পর যে কোনো পেস্টিসাইড, হাতের কাছে যে পেস্টিসাইড আছে সেই পেস্টিসাইড অথবা যদি পেস্টিসাইড না থাকে নিম তেল 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবে। দেখবে গাছে কিন্তু কোনো রকম কোনো আর সমস্যা হবে না। তো যেদিন তোমরা নিম তেল স্প্রে করবে ঠিক তার 5 থেকে 6 দিন পর আবার ফাঙ্গিসাইড স্প্রে করবে। এইভাবে তোমরা কিন্তু কিছু দিনের অন্তর রেখে গাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডটা স্প্রে করতে থাকবে।
টিপস নাম্বার 4, বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মাটি কিন্তু হালকা করে খুশে দিতে হবে। টবের মাটি যেন কখনোই অতিরিক্ত শক্ত হয়ে জমাট বেঁধে না থাকে। যদি খুব বেশি শক্ত হয়ে জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু গাছের রুট চলাচল করতে পারবে না এবং গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তাই সব সময় চেষ্টা করবে যে মাটি যেন অল টাইম ঝুরঝুরে থাকে। তো মাটি আমি যেভাবে গাছ প্রতিস্থাপন করা দেখাই সেভাবে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে হয়ে থাকবে, তবে উপরের যে লেয়ারটা সেটা সবসময় শক্ত হয়ে যায়। তাই হালকা করে উপরের দিকে টপ সয়েলটাকে একটু খুশে দিতে হয়, তা না হলে আমরা যে জলটা প্রয়োগ করছি সেই জলটা মাটির নিচে যাবে না, অনেকটা উপরের দিকে জমে থাকবে। তো সেই সময় সবসময় চেষ্টা করবে যে নিড়ানির সাহায্যে ভালোভাবে খুশে দেওয়ার। তো প্রথম যে খাবারটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো কম্পোস্ট। প্রতি 15 দিন অন্তর অন্তর 1 মুঠো কি 2 মুঠো কম্পোস্ট টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে টবের সাইজ অনুযায়ী। যদি 8 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে 2 মুঠো পরিমাণ, আর যদি তার থেকেও বড় সাইজের টব হয় সেক্ষেত্রে 4 মুঠো পরিমাণ। যেহেতু গাছে কুঁড়ি আসার সময় হয়ে যাচ্ছে তাই অতিরিক্ত নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এখন আমরা প্রয়োগ করব না। তবে যে কোনো কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস আছে, অনুখাদ্য আছে, যে কারণে আমাদেরকে কিন্তু প্রতি মাসে 15 দিন অন্তর অন্তর যদি আমরা একবার করে গাছে কম্পোস্ট প্রয়োগ করতে পারি গাছ কিন্তু সবসময় সবুজ থাকে। কম্পোস্ট প্রয়োগ করার পর দিয়ে দেবো সম্পূর্ণ জৈব একটা খাবার, যেটা কলার খোসা ভেজানো জল। কলার খোসা ভেজানো জল আমরা যদি গাছে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারি গাছে কিন্তু অগণিত কুঁড়ি আসবে। তবে একটা রাসায়নিক খাবারও তোমাদের দেখাবো, যদি কলার খোসা না থাকে হাতের কাছে সেক্ষেত্রে তোমরা কি গাছে প্রয়োগ করবে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে 1 লিটার জলে আমি 4-5টা কলার খোসা 3 দিন ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা আমি দেখো অন্য একটা পাত্রের মধ্যে 500 ml সাধারণ জল নিয়েছি এবং তার মধ্যে আমি কিন্তু আরও 500 ml যে কলার খোসা ভেজানো জল এটা ঢেলে দেবো। তো এইভাবে ডাইলিউট করে তোমরা কিন্তু তোমাদের বাগানের যে কোনো গাছে, যে গাছে ফুল আসার সময় হয়ে যাচ্ছে সেই গাছে তোমরা এই সময় কলার খোসা ভেজানো জল গাছে যদি প্রয়োগ করতে পারো 10 দিন অন্তর অন্তর তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো গাছের মাটি খুশে নিয়ে কম্পোস্ট প্রয়োগ করেছি এবং কম্পোস্ট প্রয়োগ করার পর সম্পূর্ণ 500 ml এই যে লিকুইড খাবারটা তৈরি করলাম, 500 ml লিকুইড খাবার আমি একটা 8 ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করলাম। যদি বড় সাইজের টব হয় তাহলে সম্পূর্ণ 1 লিটার খাবারটাই কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে হবে। যদি ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে 250 থেকে 300 ml খাবার প্রয়োগ করতে হবে। বন্ধুরা এবার বলবো যে গাছে আমরা এখন এই সময় যদি আমাদের কাছে কলার খোসা না থাকে সেক্ষেত্রে আমরা কোন রাসায়নিক খাবার এই সময় প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাবো। গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে, তো এবার কিন্তু আর আমরা সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারবো না, কারণ সরিষার খোল ভেজানো জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এখন অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না, অল্প মাত্রায় নাইট্রোজেন প্রয়োগ করা যাবে কিন্তু অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না। তাই এই সময় কিন্তু সামান্য পরিমাণ নাইট্রোজেন এবং বেশি মাত্রায় ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। তো প্রথমেই দেখো আমি টবের মিডিয়া ভালোভাবে খুশিয়ে নিয়ে সামান্য মাত্রায় কম্পোস্ট দিয়ে দিলাম। এবার নিয়েছি আমি 1 লিটার জল এবং 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ NPK 10-26-26, NPK 10-26-26 অথবা সুফলা। এটা কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। তো এটা 1 লিটার জলে 1/2 চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে আমি প্রয়োগ করব যতটুকু পরিমাণ প্রয়োজন। যদি কলার খোসা ভেজানো জল না প্রয়োগ করে থাকো তাহলেই কিন্তু এটা প্রয়োগ করতে পারবে। যদি সম্পূর্ণ জৈব উপায়ে খাবার প্রয়োগ করো তাহলে কলার খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারবে। কিন্তু যদি হাতের কাছে কলার খোসা বা পেঁয়াজের খোসা না থাকে, যদি তোমরা রাসায়নিক উপায়ে গাছ করো তাহলে এই NPK 10-26-26টা গাছে প্রয়োগ করো, এই সময় দুর্দান্ত রেজাল্ট পাবে। তো একটা 8 ইঞ্চি টবে 500 ml দিয়ে দিলাম আর একটা 6 ইঞ্চি টবের ক্ষেত্রে 250 ml। তো এইভাবে গাছের সাইজ অনুযায়ী বা টবের সাইজ অনুযায়ী কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে, সেটা জৈব খাবার হতে পারে আবার রাসায়নিক খাবার। যদি তোমাদের কাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখনো সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারবে। তো আগের ভিডিওতে আমি যেভাবে সরিষার খোল ভেজানো জল দেখিয়েছিলাম সেভাবে প্রয়োগ করবে। বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পরেও গাছে কিন্তু স্প্রে করতে হবে অনুখাদ্য। তো আমি যে অনুখাদ্য স্প্রে করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। যে অনুখাদ্য গাছে স্প্রে করে আমার গাছের পাতা সবসময় সবুজ থাকে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে। তো আমি যেটা স্প্রে করি সেটা সিউইড এক্সট্রাক্ট। তো আমি এটা বায়োভিটেক্স স্প্রে করি, তোমরা যে কোনো সিউইড প্রয়োগ করতে পারো অথবা তোমরা অনুখাদ্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করতে পারো, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, যেটা হাতের কাছে আছে সেটাই স্প্রে করবে। তো আমি এটা স্প্রে করছি 1 লিটার জলে 2 ml মিশিয়ে নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করব। তো এখানে আমি 2 লিটার জল নিয়েছি, তো সেক্ষেত্রে আমি 4 ml নিয়ে নেব। ভালোভাবে স্প্রেয়ার বটলে ভরে গাছের পাতায় প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এটা একটু সকালবেলা স্প্রে করতে পারলে ভালো হয়, কখনোই যেন দুপুরবেলার প্রখর রোদ্দুরে স্প্রে করতে যেও না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই সবসময় চেষ্টা করবে 8টা থেকে 9টার ভিতরে বা 10টার মধ্যে গাছে এটা স্প্রে করার।
এই সময় সবসময় চেষ্টা করবে বোরন সমৃদ্ধ কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের ডিসেম্বর মাসের এটাই পরিচর্যা। এই পরিচর্যা যদি এখন করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে। যদি তোমরা এই সময় নার্সারি থেকে চন্দ্রমল্লিকা গাছের চারা কুঁড়ি সহ বা ফুল সহ কিনে আনো, তাহলে প্রথমে ছায়া জায়গায় রেখে দেবে 4-5 দিনের জন্য। তারপর 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20% স্যান্ড একসাথে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করে আবার 4 দিনের জন্য ছায়া জায়গায় রেখে দেবে এবং তারপর তোমরা ফুল সানলাইটের মধ্যে রাখবে। প্রতিস্থাপন করার 15 দিন পর থেকে এই 10-26-26 খাবারটা জলে মিশিয়ে প্রয়োগ করতে পারো অথবা কলার খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার পর যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।